উনি যত ভালো অ্যাডভোকেট তত ভালো ইডিয়ট। আমি এই কথাটা বললাম, আপনি এটা দেখাবেন বিকাশ ভট্টাচার্য আমার বিরুদ্ধে মামলা করুক। বিকাশবাবু এত বড় কথা বলতে পারছেন, তার কারণ উনি মুসলমান নন। উনি যদি মুসলমান হতেন এই কথাগুলো বলতেন না। যিনি মুসলমান তার একই সাথে যিনি বলছেন, আপনি বললেন হুমায়ুন কবির, তার বক্তব্যটা দেখুন, একদম মুসলিম মৌলবাদ। বিকাশবাবু হিন্দু, তাই মৌলবাদী কথা উনি বলছেন না, কিন্তু যে কথাগুলো বলছেন, ভেরি সরি টু সে, ইডিওসিটি। তসলিমা নাসরিনের আশা নিয়ে কেউ কোন রকম গন্ডগোল করতে চান, মানুষ বুঝে নেবে এবং অবভিয়াসলি সরকারও বুঝে নেবে। এবং পশ্চিমবঙ্গের যে বন্ধু, পশ্চিমবঙ্গ বন্ধু মাননীয় শুভেন্দু অধিকারী, তিনি যে নতুন বার্তা দিচ্ছেন আপনারা বুঝে গেছেন। আজকেই সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছিলেন যে তিনি ওই মসজিদ তুলতে দেবেন না, মসজিদ সরাতে দেবেন না, 1 লক্ষ লোক নিয়ে আটকে দেবেন। পরে দেখেছেন যে ওই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি। সুতরাং বিশ্বাস আছে মাননীয় শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গ বন্ধু, তিনি এক নতুন যুগের আহ্বান জানিয়েছেন, নতুন যুগকে প্রতিষ্ঠা করেছেন। এখানে মৌলবাদী শক্তিকে গুড়িয়ে দেওয়া হবে। উগ্রতা দিয়ে পশ্চিমবঙ্গের মুসলমানদের আর রাজনীতিকরণ করা যাবে না। এটা যত তাড়াতাড়ি ওনারা বুঝবেন তত ভালো, যত দেরিতে বুঝবেন তত খারাপ। আপনি গুগল সার্চ করবেন, গত 10 বছরে সৌদি আরবিয়াতে, ইরাকে, ইরানে, কুয়েতে এই রানওয়ে বড় করবার জন্য, রাস্তা চওড়া করবার জন্য কতগুলো মসজিদকে ভাঙা হয়েছে। যে একজন লেখিকা, যাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে, এবং যিনি কোনোদিন এখানে ঢুকতে পারেননি মমতা ব্যানার্জির আমলে, তাকে পশ্চিমবাংলার এই নতুন পরিস্থিতিতে, এই নতুন যে একটা সরকার এসছে, যাদের দৃষ্টিভঙ্গি খোলা, যাদের দৃষ্টিভঙ্গি খোলা মঞ্চে আহ্বান, সেখানে তসলিমা নাসরিনকে আনা যায় কিনা। অ্যাকর্ডিংলি আমরা তসলিমা নাসরিনের সাথে যোগাযোগ করেছিলাম, উনি রাজি হয়েছিলেন। তারপরে আমি ব্যক্তিগতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগ করেছিলাম। তিনি বলেছিলেন যে সরকারের তরফ থেকে যা যা করবার দরকার আমরা করব। তাই উনি আসছেন। অভিষেক ব্যানার্জি বাঘ নয়, বেড়ালও নয়, ইঁদুর ছুঁচো বলতে পারেন। দেখুন, যে 21শে জুলাইয়ের কথা উনি বলেন, যে 21শে জুলাইয়ে এখানে নাচন কোদন হয়, সেই 21শে জুলাইটা কাদের প্রোগ্রাম ছিল? কংগ্রেসের প্রোগ্রাম ছিল। তখন মমতা ব্যানার্জি যুব কংগ্রেসের দায়িত্বে, সেই প্রোগ্রামটাকে হাইজ্যাক করে মমতা ব্যানার্জি তৈরি করে দিলেন তৃণমূলের প্রোগ্রাম। এই যে একদম একটা নুইসেন্স তৈরি করলেন, প্রথমে এটা নুইসেন্সের একটা যে এক্সাম্পল তৈরি করলেন মমতা ব্যানার্জি, তার ফলে এটা তো স্বাভাবিক। তারপরে যারা তার সাথে এসছেন আজকে, একইভাবে তারাও ওই একই আদর্শে উদ্দেশ্য নিয়ে এসছেন, যখন দরকার নেই চলে যাব, যখন দরকার আছে চলে আসব, যখন পকেট ভরবে তখন থাকবো, যখন পকেট ভরবে না তখন ছেড়ে দেবো, স্বাভাবিক। শান্তনুদা, 21শে জুলাই নতুন করে পথ চলার অঙ্গীকার নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন যারা গিয়েছেন ভালো করেছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের পরিবারগুলো ভালো থাকুক। 21শে জুলাই নতুন করে পথ চলা হবে, তাতে কে আসলো কে গেল তাতে আমার যায় আসে না। আমরা যারা থাকবো তারাই স্বর্ণখনি, তারা আগামী দিন নতুন করে পথ চলা শুরু করবেন। স্বর্ণখনি বলছেন তো যারা থাকবেন, নিজেকেও স্বর্ণখনি বললেন কি? দেখুন, উনি নিজেকে স্বর্ণক্ষণী বললেন কিনা আমি জানি না, কিন্তু অভিষেক ব্যানার্জি কি কি বললেন, যাকে নিয়ে সমস্ত গন্ডগোল, অভিষেক ব্যানার্জি কি স্বর্ণক্ষণী? হ্যাঁ, স্বর্ণক্ষণী তো নিশ্চয়ই। যে স্বর্ণ তারা এতদিন উপার্জন করেছেন, স্বর্ণখনি বলাই যায়। একটা জিনিস খেয়াল করুন, এত আলোচনা, এত সমালোচনা, এত পর্যালোচনা, একবারও কিন্তু মমতা ব্যানার্জি বলেননি যে তার যারা সাকরেদরা এতদিন ছিলেন, বা আজকে থাকছেন, বা আগামীকালে থাকবেন বা থাকবেন না,
তারা পশ্চিমবঙ্গের জনগণের সম্পত্তি লুট করেছেন, কোটি কোটি টাকার মালিক হয়েছেন। যাকেই ধরা হচ্ছে 100 কোটি টাকার নিচে কারণ নেই। মমতা ব্যানার্জি কিন্তু আজকে পর্যন্ত এর দায়িত্ব নিয়ে একবারের জন্য কখনো এটাকে অসমর্থন করেননি। বলছেন একবারও অসমর্থন করেনি কোনটা? অর্থাৎ এই যে অভিযোগ, যারা ধরা পড়ছেন, কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে তাদের থেকে, কোটি কোটি টাকার সম্পত্তি বেআইনিভাবে উপার্জন করেছেন, মমতা ব্যানার্জি একবারও অস্বীকার করেছেন? একবারও বলেছেন দিলীপ মণ্ডল যে এত কোটি কোটি টাকা সম্পত্তি করলেন, যিনি লুকিয়েছিলেন পুরীতে, যাকে পুরীর থেকে গ্রেপ্তার করা হলো, সেই দিলীপ মণ্ডল এই কাজ করেননি? তিনি তো তৃণমূল, মমতা ব্যানার্জি তৃণমূল ছিলেন। প্রত্যেকটি ক্ষেত্রে যারাই ধরা পড়ছেন, সুজিত বসু বলুন, সব্যসাচী বলুন, এরা যে কোটি কোটি টাকার দুর্নীতি করলেন, একবারের জন্য কিন্তু মমতা ব্যানার্জি অস্বীকার করেননি যে এরা দুর্নীতি করেননি। মমতা ব্যানার্জি একবারও বলেননি এরা দুর্নীতির সাথে যুক্ত ছিল না। মমতা ব্যানার্জি কিন্তু একবারও বলেননি যে কোটি কোটি টাকার যে উপার্জন, সেই উপার্জনটা বেআইনি ছিল এবং জনগণের একটা কস্ট অফ দ্য পিপল, এটা উনি বলেননি এখন পর্যন্ত। তা স্বর্ণক্ষণ তো ঠিকই, যারা মমতা ব্যানার্জির সঙ্গে থাকবেন তারাও স্বর্ণক্ষণী, যারা এতদিন ছিলেন তারাও স্বর্ণক্ষণী। এবার এই স্বর্ণ আদায় করে জনগণের মধ্যে বিলিয়ে দেওয়া যায় কিনা, সেটা দেখবার দায়িত্ব মাননীয় শুভেন্দু অধিকারী সরকারের। অন্তত দীর্ঘ 20 বছরের নির্বাসন কাটিয়ে অবশেষে বাংলায় ফিরছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে সব সময় সরব থাকা এই লেখিকার প্রত্যাবর্তন নিয়ে এই মুহূর্তে তোলপাড় রাজ্য রাজনীতি। পালাবদলের পর তসলিমা নাসরিনের এই প্রত্যাবর্তন কি নতুন কোনো সমীকরণ তৈরি করবে? দেখুন, আমরা তো এটা মূলত তসলিমা নাসরিনকে আনার ব্যাপারে দুটো সংগঠন চিন্তা করেছিলাম। একটা হচ্ছে সেকুলার ফ্রন্ট, আরেকটা হচ্ছে হিউম্যান রাইটস বিয়ন্ড ফ্রন্টিয়ার্স ফাউন্ডেশন। একটার দায়িত্বে আছেন ওসমান গাজী মল্লিক, যার নাম আমরা শুনেছেন আপনারা ইতিমধ্যে, কেননা যে ইউসিসি করবার জন্য যে কমিটি তৈরি করা হয়েছে, মাননীয় শুভেন্দু অধিকারী সেই কমিটিতে ওসমান বাবুকে রেখেছেন। আরেকটি হচ্ছে হিউম্যান রাইটস বিয়ন্ড ফ্রন্টিয়ার্স ফাউন্ডেশন, আমি যার চেয়ারম্যান। এই দুটো সংগঠনের মূলত ঠিক করি যে একজন লেখিকা যাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে, এবং যিনি কোনোদিন এখানে ঢুকতে পারেননি মমতা ব্যানার্জির আমলে, তাকে পশ্চিমবাংলার এই নতুন পরিস্থিতিতে, এই নতুন যে একটা সরকার এসছে, যাদের দৃষ্টিভঙ্গি খোলা, যাদের দৃষ্টিভঙ্গি খোলা মঞ্চে আহ্বান, সেখানে তসলিমা নাসরিনকে আনা যায় কিনা। অ্যাকর্ডিংলি আমরা তসলিমা নাসরিনের সাথে যোগাযোগ করেছিলাম, উনি রাজি হয়েছিলেন। তারপরে আমি ব্যক্তিগতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগ করেছিলাম। তিনি বলেছিলেন যে সরকারের তরফ থেকে যা যা করবার দরকার আমরা করব। তাই উনি আসছেন। এর সাথে আমাদের পার্টিকুলারলি আমাদের কোনো রাজনৈতিক সমীকরণ নেই। আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে, যে বললেন যে বাম আমলে অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য শাসনকাল মানে ভরা সিপিএম এর সময়, সেই সময় রীতিমতো এরাজ্য অর্থাৎ এই বাংলা, যে বাংলাকে ঘর বানাতে চেয়েছিলেন তসলিমা নাসরিন, সেই বাংলা থেকেও নির্বাসন জুটেছিল লেখিকার। আমি বলবো বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি যে আরএসএস এর পক্ষে কথা বলারই পুরস্কার হিসেবে কলকাতায় ফেরার অনুমতি পেয়েছেন তসলিমা নাসরিন। সিপিএম নেতা বলছেন যে তিনি আসছেন, ভালো কথা, তাকে স্বাগত, কিন্তু গত কয়েক বছর ধরেই তিনি বিজেপি এবং আরএসএস এর হয়ে কাজ করছিলেন। যদি তার বিভিন্ন বক্তব্য দেখেন, তাহলে উগ্র হিন্দুত্ববাদের পক্ষে প্রচার করেছিলেন রীতিমতো তসলিমা নাসরিন। তিনি আরো বলছেন যে তসলিমা নামটা তসলিমা হলেই যে তিনি মুক্ত স্বাধীন তা তো নন, যেদিনকে তিনি উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে কথা বলবেন সেদিন তিনি টেরটি পাবেন। পাশাপাশি আইপিএস হুমায়ুন কবির মহাশয় তিনি বলছেন তসলিমা নাসরিন যেন কোনো উস্কানিমূলক কথা না বলেন, কারণ মুসলিমদের মধ্যে সহনশীলতা কম। কি বলবেন? দেখুন, মাননীয় বিকাশ ভট্টাচার্য সম্পর্কে কিছু বলতে হলে আমাকে একটু থমকে দাঁড়াতে হয়, কেননা প্রফেশনে উনি আমার সিনিয়র। তবে বলতে বাধ্য হচ্ছি, উনি যত ভালো অ্যাডভোকেট তত ভালো ইডিয়ট।
আমি এই কথাটা বললাম, আপনি এটা দেখাবেন বিকাশ ভট্টাচার্য আমার বিরুদ্ধে মামলা করুক। উনি যত বড় অ্যাডভোকেট, যত বড় কমিউনিস্ট, ঠিক তত বড়ই ইডিয়ট। তসলিমা নাসরিনের লেখা উনি পড়েননি, পড়লে দেখবেন উনি সমস্ত মৌলবাদের বিরুদ্ধেই কথা বলছেন, হিন্দু মৌলবাদ বা মুসলমান মৌলবাদ। বেসিক্যালি হিন্দুরা মৌলবাদী নয়, বেসিক্যালি হিন্দুরা বিশ্বাস করে যত মত তত পথ। মুসলমানরা মৌলবাদী, তার কারণ তারা বিশ্বাস করে লা ইলাহু ইলাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো দেবতার পূজা করা যাবে না। সেই অর্থে মুসলমানরা মৌলবাদী। সুতরাং তসলিমা নাসরিনের লেখার বেশিরভাগ অংশই মুসলমানদের নিয়েই থাকছে। বিকাশবাবু এত বড় কথা বলতে পারছেন, তার কারণ উনি মুসলমান নন। উনি যদি মুসলমান হতেন এই কথাগুলো বলতেন না। যিনি মুসলমান তার একই সাথে যিনি বলছেন, আপনি বললেন হুমায়ুন কবির, তার বক্তব্যটা দেখুন, একদম মুসলিম মৌলবাদ। বিকাশবাবু হিন্দু, তাই মৌলবাদী কথা উনি বলছেন না, কিন্তু যে কথাগুলো বলছেন, ভেরি সরি টু সে, ইডিওসিটি, স্টুপিডিটি, ননসেন্স। শান্তনুদা, তসলিমা নাসরিন কলকাতায় ফিরছেন, সিপিএম এর কপালে কি কোথাও গিয়ে শনি লেগে গেল? অনেকে বলছেন এরপর যদি কোথাও গিয়ে লুঙ্গি বাহিনী তারা ঝামেলা করে তাহলে তার ব্যবস্থা কি হতে পারে? দেখুন, সিপিএম এর আমি প্রথমেই বললাম, কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে মাননীয় লেখিকা তসলিমা নাসরিনকে আমরা কলকাতায় আনছি না, প্রথম করে ধরে নিন। দুই হচ্ছে, সিপিএম এর কি হবে, তৃণমূলের কি হবে, সেটা নিয়ে আমরা চিন্তিত নই। তবে এটা পরিষ্কার বলে দিচ্ছি, যদি তসলিমা নাসরিনের আশা নিয়ে কেউ কোনো রকম গন্ডগোল করতে চান, মানুষ বুঝে নেবে এবং অবভিয়াসলি সরকারও বুঝে নেবে। এবং পশ্চিমবঙ্গের যে বন্ধু, পশ্চিমবঙ্গ বন্ধু মাননীয় শুভেন্দু অধিকারী, তিনি যে নূতন বার্তা দিচ্ছেন আপনারা বুঝে গেছেন। আজকেই সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছিলেন যে তিনি ওই মসজিদ তুলতে দেবেন না, মসজিদ সরাতে দেবেন না, 1 লক্ষ লোক নিয়ে আটকে দেবেন। পরে দেখেছেন যে ওই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি। সুতরাং বিশ্বাস আছে মাননীয় শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গ বন্ধু, তিনি এক নতুন যুগের আহ্বান জানিয়েছেন, নতুন যুগকে প্রতিষ্ঠা করেছেন। এখানে মৌলবাদী শক্তিকে গুড়িয়ে দেওয়া হবে, কোনোভাবেই এখানে মৌলবাদী শক্তিকে মাথাচাড়া দিতে দেব না। আমি আপনার কাছে একটা প্রশ্ন করব। রীতিমতো যখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন এসেছে তখন দেখা গেছে রীতিমতো অনেকটাই সেন্সিটিভ হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য রাজনীতির প্রশ্নে আসবো। বাঘের মতো লড়ছে, ওর কোনো দোষ নেই, ভাইপো স্নেহে অন্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবাই খারাপ, শুধু অভিষেক গুড বয়, বেইমানদের জন্য ক্ষমা প্রার্থী, যারা যাওয়ার যাক, ফের শূন্য থেকে শুরুর অঙ্গীকার মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি বাঘের মতো লড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখুন, বাঘিনীর মতন যদি কেউ লড়েন বা লড়েছেন, সেটা মমতা ব্যানার্জি, এটা অস্বীকার করে লাভ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঘ না বিড়াল না ইঁদুর, মানুষ জেনে গেছে, মানুষ বুঝে গেছে। অভিষেক ব্যানার্জি বাঘ যদি কেউ বলে, তাহলে বাঘ যদি মানুষের কথা শুনতে পেত বা মানুষের কথা বুঝতে পেত, তাহলে বাঘ হয়তো লজ্জায় আর কোনোদিন সুন্দরবনের জঙ্গল থেকে বেরোতো না। অভিষেক ব্যানার্জি বাঘ নয়, বেড়ালও নয়, ইঁদুর ছুঁচো বলতে পারেন। রাষ্ট্রীয় ক্ষমতায়, সরকারি পুলিশের বদান্যতায় তিনি যা করে গেছেন, সেগুলোকে আজকে মানুষ বুঝতে পারছেন। তার বিচার চাই, বিচার হবে। 99,000 কোটি টাকা, 99 লক্ষ কোটি টাকা উনি কামিয়েছেন, যে অ্যাসেসমেন্ট দেখা যাচ্ছে বিভিন্ন পত্রপত্রিকাতে, যদি সেটা সত্যি হয় তাহলে তাকে জেলে ভরে এই টাকা আদায় করে জনসাধারণের মধ্যে বিলিয়ে দেওয়া উচিত। সাধারণত বিমানবন্দরের ভিতরের মসজিদের যে মসজিদ ছিল তাতে বন্ধ নামাজ পাঠ, একদম বাংলার 1 কোটি মুসলমানদের বড় প্রতিবাদের নামার ডাক দিয়েও পিছু হটলেন অবশেষে সিদ্দিকুল্লাহ চৌধুরী। একেবারে ঠান্ডা মাথায় উস্কানি দিয়েও পিছু হটলেন তিনি। পিছু হতে বাধ্য, তার কারণ এই মুসলমান, এই সিদ্দিকুল্লাহকে তৈরি করেছে সিপিএম এবং তৃণমূল। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী 3 বছর আগে মনে আছে যে বলেছিলেন কলকাতা দখল করে নেবেন, কলকাতা ঘেরাও করে দেবেন, এবং করেছিল।
কিন্তু আজকে সরকার পরিবর্তন হয়েছে এবং সেটা উনি বুঝতে পারছেন, যে কারণে পিছু হচ্ছে। মৌলবাদের মুসলিম মৌলবাদের স্থান পশ্চিমবাংলায় হবে না। আর আরেকটা কথা বলছি, মুসলমানরাও, সাধারণ মুসলমানরাও এই ধরনের মৌলবাদকে সমর্থন করে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে নয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সাধারণ মুসলমানরাও এই সিদ্দিকুল্লাহ চৌধুরী বা কবির, হুমায়ুন কবির বা যারা উস্কানি দিচ্ছেন সেই মৌলবাদকে সমর্থন করেন না। আর এই যে মুসলমানরাও সমর্থন করেন না, এটা বার্তা দেওয়ার জন্যই তসলিমা নাসরিন কলকাতায় আসছেন আগামী 1 সেপ্টেম্বর। গতকাল যে গরম গরম আস্ফালন তার মুখে শোনা গেল, এই ভুল বদল কেন? এর ভোল বদল একটাই কারণে, আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আজকে পশ্চিমবঙ্গ সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, আজকের পশ্চিমবঙ্গ সরকারের যে আইনের শাসন, সেই আইনের শাসনের স্বরূপটা কি হতে পারে সেটা সিদ্দিকুল্লাহ চৌধুরী বুঝতে পেরেছেন। আর বুঝতে পেরেছেন বলেই পিছিয়ে গেছেন। উগ্রতা দিয়ে পশ্চিমবঙ্গের মুসলমানদের আর রাজনীতিকরণ করা যাবে না। এটা যত তাড়াতাড়ি ওনারা বুঝবেন তত ভালো, যত দেরিতে বুঝবেন তত খারাপ। আন্তর্জাতিক বিমানবন্দরের সুরক্ষিত এলাকার ভিতরে ধর্মীয় স্থানে নিয়মিত যাতায়াত, নিরাপত্তার দিক থেকে এটা কতটা যুক্তিযুক্ত বলে আপনি মনে করছেন? আপনি এর আগে আমাকে দেখিয়েছিলেন, একদম আমাদের ক্যামেরায় ধরা পড়েছিল, ব্যাংশাল কোর্টের ভেতরেও রীতিমতো নামাজ আদায় করার প্রস্তুতি চলতো। সেই জায়গা থেকে আন্তর্জাতিক বিমানবন্দর একদম একদম হাই সিকিউরিটি জোন, সেখানে এই যে ধর্মীয় স্থানে নিয়মিত যাতায়াত, নিরাপত্তার দিক থেকে এটা কতটা যুক্তিযুক্ত? শান্তনুদা, নিরাপত্তার থেকেও কি ধর্ম বড়? এই প্রশ্ন উঠছে তো এখন। দেখুন, একটা প্রশ্ন, একটা উত্তর আমি দিই আপনাকে। আপনি গুগল সার্চ করবেন, গত 10 বছরে সৌদি আরবিয়াতে, ইরাকে, ইরানে, কুয়েতে এই রানওয়ে বড় করবার জন্য, রাস্তা চওড়া করবার জন্য কতগুলো মসজিদকে ভাঙা হয়েছে। যে সত্যিকারের মুসলমান, যে সত্যি ইসলামকে ফলো করে, তার কাছে প্রত্যেকটি ইঞ্চি হচ্ছে একটা মসজিদ বা আল্লাহর থাকার স্থান। সেই ক্ষেত্রে একটি মসজিদ ভেঙে দিলে আল্লাহ পালিয়ে যাবে, ধর্ম নষ্ট হয়ে যাবে, ভাবনাটা যদি থাকে, তাহলে দুঃখজনকভাবে বলছি যে সে মুসলমান নয়। আমাদের কাছে আগে মানুষ, ধর্ম মানুষের জন্য, মানুষ ধর্মের জন্য নয়। আগে মানুষের গুরুত্ব, মানুষের জীবনের গুরুত্ব, তারপরে ধর্মের প্রশ্ন। আর সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে চড়া করতে হবে, বিমানবন্দরের সিকিউরিটি বাড়াতে হবে, বিমানবন্দরের রানওয়ে চড়া করতে হবে, তাহলে মসজিদ হোক বা মন্দির হোক সমস্তই সরিয়ে দেওয়া উচিত। অবশ্যই, অবশ্যই শ্রদ্ধাপূর্বক ভাবে। আমার শেষ একটাই প্রশ্ন আপনার কাছে। দুর্গাপুরে একটি হিন্দু সংগঠন মাংস বিক্রেতা ও রেস্তোরাঁয় হাতজোড় করে অনুরোধ করছেন মাংস কি প্রক্রিয়ায় কাটা হয়েছে, হালাল না ঝটকা, সেটা সাইনবোর্ডে লিখতে। আর এই নিয়েই যেন গেল গেল রব উঠেছে। আপনি কি মনে করেন এই হিন্দু সংগঠনটি খুব অন্যায় করেছে? কি বলবেন? দেখুন, আমরা তো হালাল মাংস খেতে বাধ্য হই এবং ইসলামের হালাল পদ্ধতিতেই মাংস কাটা হয়। তার বিরুদ্ধে যদি কেউ ঝটকা মাংস বিক্রি করে তাহলে অসুবিধা নেই। যদি সেখানে কেউ বলেন যে এই মাংসটা হালাল ভাবে কাটা হয়েছে না ঝটকা ভাবে কাটা হয়েছে, সেটা বলুন, আর তারপরে আমরা মাংসের স্বাদ আস্বাদন করব, কোনো অসুবিধা নেই। এই সংগঠনটির যে এই পদক্ষেপ, সেটাকে আপনি কিভাবে দেখছেন? খুব কি অন্যায় করলেন তারা? কোনো অন্যায় করেননি তো, সেটা তো বলছি, কোনো অন্যায় করেননি। এটা তো জোর করে কিছু বন্ধ করেননি, জোর করে মানুষকে বাধা দেননি। তারা পরিষ্কার বলেছেন যে আপনি যে মাংসটা বিক্রি করছেন হালাল না ঝটকা। এবং সোশ্যাল মিডিয়া সেই ক্ষেত্রে তো আমি তো বলছি পশ্চিমবঙ্গে হিন্দুদের আন্দোলন করা উচিত, যে এই যে কেএফসি বলুন, মিও আমেরিয়া বলুন, এ প্রত্যেকটির খাবার বর্জন করা উচিত। কারণ এরা হালাল পদ্ধতিতে মাংস বিক্রি করে। যে মাংসের 90, যে ওদের কাস্টমারের 95% হচ্ছে হিন্দু, 5% মুসলমান, কিন্তু হিন্দুদের খাওয়াতে বাধ্য করে। একটা শেষ প্রশ্ন থাকবে। আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম যে রীতিমতো কালী মন্দিরের পাশে বিরিয়ানির দোকান গজিয়ে উঠছে। প্রতিবাদ করা রীতিমতো, তারা তো সোশ্যাল মিডিয়া আক্রমণ করছেন যে খাবারের দোকানের পাশে কেন কালী মন্দির করা হলো, কি বলবো? একদম ঠিক আছে, কেন খালি মন্দির হবে? মাংসের দোকান কেন, বিরিয়ানির দোকান কেন কালী মন্দিরের পাশে হবে? আমি যদি একটা মসজিদের পাশে শুয়োরের মাংসের দোকান করি, মুসলমানরা মেনে নেবেন? মুসলমানরা মেনে নেবেন না। আমি মসজিদের পাশে, আমি দরগার পাশে
শুয়োরের মাংসের দোকান করব, মেনে নেবেন? ধর্ম নিরপেক্ষতাটা একতরফা হয় না, ওয়ান সাইডেড হয় না। ধর্ম নিরপেক্ষতা করতে গেলে দুপক্ষকেই মানতে হবে। মুসলমানদের কাছে ধর্ম নিরপেক্ষতা মানে তাদের নিজেদের যে টার্গেট আছে, ভারতবর্ষকে গাজোয়া হিন্দ করতে হবে, অর্থাৎ মুসলমান ধর্ম মুসলমান স্থান করতে হবে, ইসলামের স্থান করতে হবে। আর সেটা করবার জন্য যা যা করবো করবো, আর হিন্দুরা সহ্য করবে। সেই যুগটা মনে হচ্ছে আস্তে আস্তে ফিক হয়ে যাচ্ছে। হিন্দুদের মধ্যে এখন জাগরণ এসছে। আপনি সোশ্যাল মিডিয়া খুলে বলবেন, যে বাচ্চা বাচ্চা ছেলেরা, স্কুল কলেজ পড়ে ছেলেরা, তারাও আজকে বলছে যে আমার হিন্দু হয়েই বাঁচতে চাই, মুসলমানদের সকল সেকুলারিজমের শিকার হতে চাই না। এবং এখানেই বিকাশ ভট্টাচার্য ভুল করছেন, এখানেই বিকাশ ভট্টাচার্য প্রমাণ করছেন হি ইজ মোর ইডিয়েট দ্যান আদার্স।